ম্যাড ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব ২। রুহির ভোরবেলা ঘুম ভাঙতেই চুপচাপ উঠে বসে। সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি তার। জানালার বাইরে হালকা আলো পড়েছে, পাখিরা ডাকছে, কিন্তু তার বুকের ভেতরটা কেমন জানি শূন্য লাগছে। কখনো বাড়ি থেকে দূরে থাকা হয়নি তার, অথচ আজ থেকে শুরু হবে নতুন একটা জীবন, যেখানে মা বাবা থাকবে না, পাশে থাকবে শুধু নিজের স্বপ্ন আর এক টুকরো একাকিত্ব। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকিয়ে সে মনে মনে বলে, রুহি কাঁদবি না, আজ থেকে তুই নিজের লড়াই শুরু করবি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আগে তোকে হোস্টেলে যেতে হবে। ভর্তি সব হয়ে গেছে, শুধু নামটা লিখে রুমে লাগেজ রেখে কলেজে যেতে হবে। সে লাগেজ নিয়ে বেরিয়ে দেখে ডাইনিং টেবিলে আম্মু বসে আছে গরম ভাত, ডাল আর ডিম ভাজি নিয়ে। রুহি একটু হাসি দিয়ে বলে, এখন ভোরবেলা আম্মু, আমি এখন খেতে পারবো না, একটু খিদে নাই। আম্মু মায়াভরা চোখে বলে, একটু খেয়ে বেরো মা, না হলে সারাদিন কিছু খাবি না, শরীর খারাপ হবে। রুহি আস্তে হেসে বলে, কলেজ ক্যান্টিনে খেয়ে নেব, তুমি চিন্তা করো না। আম্মু উঠে সে রুহির মাথায় হাত বুলিয়ে দেয়। গলাটা কাঁপে তার। নিজের খেয়াল রাখিস মা, পড়াশোনার বাইরে আর কিছুতে মন দিবি না। রুহি মাকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, চিন্তা করো না আম্মু, আমি আমার স্বপ্ন পূরণ করব, আমি লয়ার হবই। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে সিমরানের নাম। রুহি ফোন ধরতেই ওর কণ্ঠে ভেসে আসে, শোন, আমার একটু দেরি হবে, তুই আগে হোস্টেলে যাস, আমার আর তোর নাম লিখে দিবি। তারপর কলেজে চলে যাবি, আমি কলেজে তোর সাথে দেখা করে নিব। ওকে, আমি কলেজে গিয়ে তোকে কল দিব। আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে, চোখে জল টলমল করছে। রুহি ব্যাগ কাঁধে তুলে লাগেজ হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। একবার পেছনে ফিরে তাকাই। আম্মু এখনো দাঁড়িয়ে, ঠোঁট নাড়ছে নিঃশব্দে। আল্লাহ তোকে হেফাজতে রাখুক। রুহি ধীরে দরজার বাইরে পা রাখে। নতুন জীবনের শুরু, স্বপ্নের পথের প্রথম সকাল। কিন্তু মায়ের চোখের জলে সেই সকালটা ভিজে যায় নিঃশব্দে। শহরের নামকরা বড় একটা কলেজ, বিশাল আয়তনের ক্যাম্পাস, সামনে উঁচু লোহার গেট, তাতে সোনালী অক্ষরে লেখা কলেজের নাম। গেটের দুপাশে পাহারাদার বসে। ভেতরে ঢুকলেই চোখে পড়ে পুরনো দোতলা একাডেমিক বিল্ডিং। চারপাশে সবুজ ঘাসে মোড়া মাঠ, আর রোদে ঝলমল করছে ছাতিম আর কৃষ্ণচূড়া গাছের পাতা। গেটের ভেতরে ছেলে মেয়েদের ভিড়, হাসাহাসি, গল্প, কেউ কফি হাতে, কেউ বা বইয়ে মুখ গুজে আছে। চারিদিকে একরাশ কোলাহল, যেন সকালটা এখনো পুরোপুরি শুরু হয়নি, তবু জীবন গমগম করছে। কিন্তু সেই ভিড়ের মধ্যেও রুহির মনে আজ অদ্ভুত এক একাকিত্ব। ওর প্রিয় বন্ধু সিমরান এখনো এসে পৌঁছায়নি, মনটা কেমন ভারী হয়ে আছে। সিমরানের আসতে দেরি হচ্ছে ভেবে রুহি হোস্টেল থেকে একটু দেরিতে বের হয়েছিল। কলেজ থেকে হোস্টেল হার্ডলি 5 মিনিটের হাঁটার রাস্তা, তবুও যেন আজ প্রতিটা মিনিট লম্বা মনে হচ্ছে। রুহি ফোন বের করে আবার কল দেয় সিমরানকে, কিন্তু ওদিকে কেউ ফোন তোলে না। বিরক্ত হয়ে রুহি নিঃশ্বাস ফেলে ফোনটা ব্যাগে রেখে কলেজের বড় গেট দিয়ে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকেই কয়েক পা এগোতেই হঠাৎ একটা পুরুষালী কণ্ঠস্বর কানে আসে। রুহি থমকে দাঁড়িয়ে যায়। রহিম, কলেজের সিনিয়র। এই যে ফুলটুসি, কাম বেবি। রুহির রাগ হলো, এমন বাজে নামে কেউ তাকে ডাকে না কখনো। তবু নিজেকে সামলে নিয়ে তাদের দিকে এগিয়ে গেল। সামনে মোটে 3জন ছেলে বাইকের উপর বসে বসে সিগারেট টানছে। সরি ভাইয়া, আমার একটা ভালো নাম আছে, এমন বাজে নামে আমাকে ডাকবেন না। রুদ্র হেসে বলল, আরে এই পাখিটা দেখে একদম নতুন, তাই আমাদের সঙ্গে গলা তুলে কথা বলছে। আমান, আরে ছাড় না ভাই, দেখেই বোঝা যাচ্ছে বাচ্চা মেয়ে, কেন শুধু র্যাগিং করছিস? আমরা ইউনিয়ন করি, আবার সিনিয়রও, ওরা তো আমাদের থেকেই শিখবে। সিনিয়র শব্দটা শুনে রুহির বুক ধক করে উঠল। তার আব্বু বারবার বলেছে সিনিয়রদের থেকে দূরে থাকতে, কারণ এই কলেজ যেমন নামকরা তেমন র্যাগিংয়ের জন্য কুখ্যাত। রহিম, এই যে সাধু পুরুষ, মুখ বন্ধ কর। আর এই মেয়ে, আমরা তোমার সিনিয়র, পুরো কলেজ আমাদের কৃষ ভাইয়ের নামে কাঁপে, আর তুমি একটা পুচকি মেয়ে আমাদের মুখের ওপর কথা বলছো। রহিমের ধমকানিতে রুহি কেঁপে উঠল। এমন ধমক তার আব্বু কোনোদিন দেয়নি। রুহি ভয়ে ভয়ে বলল, না মানে, আসলে আমি আপনাদের জন্য কি করতে পারি? রুদ্র, এই যে এবার লাইনে আসছো। শোনো, আমরা তোমাকে একটা ছোট্ট টাস্ক দেব, যদি সেটা করতে পারো তাহলে তুমি চলে যাবে, আর না পারলে তোমাকে কলেজ থেকে মিথ্যা অভিযোগ দিয়ে বার করার দায়িত্ব আমার। রুহি ভয়ে ভয়ে বলল, বলুন কি করতে হবে, আমি সব করব, শুধু কলেজ থেকে বের করে দেবেন না। এই কলেজে পড়াটাই আমার স্বপ্ন। আমার চুপচাপ দাঁড়িয়ে রইল। সে একটু আলাদা, বাকিদের মতো না।
বেশি কিছু না, শোনো, এই গেট দিয়ে প্রথম যে সাদা শার্ট পরা ছেলেটা ঢুকবে তাকে তোমাকে লিপ কিস করতে হবে। যদি পারো তাহলে কলেজে থাকতে পারবে, না পারলে আউট। রুহির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এমন কথা শুনে সে স্তব্ধ। রহিমা রুদ্র হেসে উঠল জোরে। বলছি কি, এটা কেমন টাস্ক? রহিম আবার ধমক দিয়ে বলল, না যদি করতে পারো তাহলে করো না, বাড়ি যাও, কলেজ থেকে আউট। রহিমের ধমকানিতে এবার রুহির চোখে জল চলে এলো। কি করবে বুঝতে পারছে না। অনেক ভেবে শেষমেশ ঠিক করলো তাকে পারতেই হবে। এত দূর এসে সে ফিরতে পারবে না। গেটের দিকে একভাবে তাকিয়ে আছে আমান, রহিম আর রুদ্র। তারা অপেক্ষা করছে যে ছেলেটি সাদা শার্ট পরে ঢুকবে তখনই রুহিকে পাঠানো হবে। রুহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে, ভয়ে শেষ হয়ে যাচ্ছে। না জানি কি হবে। এই মেয়ে, এখনই কেন দাঁড়িয়ে আছো? গেটের সামনে যাও। যে ছেলে সাদা শার্ট পরে ঢুকবে ওর সামনে গিয়ে চুমু খাবে। আমরা তোমার উপর নজর রাখবো। রুদ্র হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও। রুহি ভয়ে মাথা নাড়ল, গেটের দিকে সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। ঠিক 5 মিনিট পর একটা ছেলে বাইক চালিয়ে গেট দিয়ে ঢুকলো। সাদা শার্ট, নীল জিন্স, চুলগুলো হাওয়ায় উঠছে, চোখে সানগ্লাস, জিম করা মাসলগুলো যেন শার্ট ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। হ্যাঁ, এটাই ছিল কৃষ খান। সব মেয়ে গেটের দিকে তাকিয়ে আছে, কারণ কৃষ খান কলেজের সব মেয়ের ক্রাশ। রুহি কৃষের দিকে তাকায়, মনে মনে কলমা পড়ে কৃষের দিকে এগিয়ে যায়। কৃষ বাইক সাইডে স্ট্যান্ডে রাখে, চাবি ঘোরায়, সানগ্লাস খুলে ফেলে। রুহি সামনে গিয়ে দাঁড়ায়। আমান, গেল রে, বাচ্চা মেয়েটা আজকে শেষ। বলেই সে দৌড় লাগায়। রহিমা রুদ্র বুঝতে পারেনি যে সাদা শার্ট পরে কৃষ ঢুকবে। রুহি কৃষের সামনে এসে দাঁড়ায়। কৃষ বিরক্ত হয়ে মুখ খুলতে চায়, কিন্তু তার আগে রুহি অপ্রত্যাশিতভাবে একটি কাজ করে। কৃষের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। কৃষের শরীর যেন বিদ্যুৎ লাগে। প্রথমবারের মতো সে এমন ফিল করে। কেন করে সে জানে না, কিন্তু তার রাগ উঠে যায় মাথায়। সে রুহিকে ধাক্কা দেয়, তারপর জোরে থাপ্পড় মারে। থাপ্পড়ে জোরে রুহি মাটিতে লুটিয়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। পুরো ক্যাম্পাসের ছেলেমেয়েরা এই দৃশ্য দেখে, কিন্তু কেউ এগিয়ে আসে না। কারণ কৃষ কলেজ ইউনিয়নের হেড, তার ক্ষমতার কথা সবাই জানে। এমনকি প্রফেসররাও তার কথা মেনে চলে। আমান, ভাই, এটা কি করলি? এমন চড় মারলি, মেয়েটাকে যে অজ্ঞান করে দিলি। রুদ্র আর রহিমও তখনই এগিয়ে আসছে। কৃষ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ওর মতো পিচ্চি মেয়ে আমার অনুমতি না নিয়ে আমাকে কিস করেছে। তার উপর ঠিকমতো কিসও করতে পারে না, ল্যাদা মার্কা। আমান, তো তুমি কি পুরো ভার্জিন নাকি? কৃষ রেগে আমানের দিকে তেড়ে গেল। আমান ভয়ে রুদ্র আর রহিমের পেছনে লুকিয়ে পড়ল। আমাকে মেরে লাভ নেই, আর না ওই মেয়েটার দোষ আছে। এই যে এই দুটোকে তোর সামনে দেখতে পাচ্ছিস, ওরাই ওকে র্যাগিং করে তোকে কিস করিয়েছে। এতক্ষণে সিমরান গেটের কাছ থেকে দৌড়ে এসে মাটিতে বসে রুহিকে ডাকতে শুরু করে। রুহি, এই রুহি, ওঠ, কি হয়েছে তোর? কৃষ মাটিতে পড়ে থাকা রুহির দিকে ভালো করে তাকালো। মেয়েটাকে দেখে মনে হবে না যে সে কলেজে পড়ে, কারণ মুখে বাচ্চা বাচ্চা ভাবটা রয়ে গেছে। বড় কোমর পর্যন্ত চুল বিনুনি করা, মুখে তেমন কিছু নেই, শুধু একটা কানের টুকরো আর হালকা লিপস্টিক। আর সেটাকে তাকে পুরো পুতুলের মতো সুন্দর করে তুলেছে, যেন আল্লাহ খুব যত্ন নিয়ে তাকে বানিয়েছে। কৃষ বিড়বিড় করে উচ্চারণ করলো, রুহি, নাইস নেম। কৃষ ভাবনায় ডুবে আছে, তখনই রুদ্র বলে, ভাই, আমরা বুঝতে পারিনি যে তুই আজকে হোয়াইট শার্ট পরবি। প্লিজ মাথা ঠান্ডা কর। কৃষ মাথার চুল টেনে ধরে জোরে নিঃশ্বাস নিল। তারপর সিমরানকে জিজ্ঞেস করলো, এই মেয়ে, তুমি কি ওকে চেনো? রুহির দিকে ইশারা করে। হ্যাঁ, ও আমার ফ্রেন্ড রুহি। আমরা দুজন আজ নতুন এসেছি। পানি আছে? ওর চোখে মুখে পানি দাও। সিমরান ব্যাগ থেকে জলের বোতল বের করে বলল, হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। কৃষ আবার ধমক দিয়ে বলল, তাড়াতাড়ি করো, স্টুপিড ফালতু কাজের জন্য আমার কাছে এত সময় নেই। সিমরান রুহির চোখে মুখে জল ছিটিয়ে দিল, কিন্তু রুহি চোখ খুলল না। মেয়েটার বাবা মায়েরা কিছু খাওয়ায় নাই নাকি? এত লেদু কেন? কৃষ চারিদিকে তাকে চিৎকার করে বলছে, সব এখানে কি ছিঁড়ছিস? আমার বাপের বিয়ে লেগেছে। 5 মিনিটে পুরো ক্যাম্পাস ফাঁকা চাই আমার। ছেলেমেয়েরা ভয়ে হুড়মুড়িয়ে যে যার ক্লাসে দৌড়ায়, কারণ সবার কাছেই সবার প্রাণপ্রিয়। ক্যাম্পাস ফাঁকা হতেই কৃষ সিমরানকে ধমক দিয়ে বলল, এই মেয়ে, সরো। সিমরান ভয়ে পাশে সরে দাঁড়ালো। কৃষ মাটিতে বসে রুহির সামনে ঝুঁকে পড়ল। তারপর ঝুঁকে রুহির ঠোঁটের কাছে মুখ লাগিয়ে নিঃশ্বাস দেওয়ার চেষ্টা করলো। আমান চমকে বলল, হাঁ করে কৃষের দিকে তাকিয়ে রইল। সিমরান অবাক হয়ে তাকিয়ে রইল, রুদ্র আর রহিমও অবাক হয়ে তাকিয়ে রইল।
প্রায় 2 মিনিট পর কৃষ উঠে দাঁড়ালো, আঙুল দিয়ে ঠোঁট মুছে বাঁকা হেসে রুহির দিকে তাকালো। রুহি পিটপিট করে চোখ খুলে তাকায়। শোনো মেয়ে, ভালো করে খাওয়া দাওয়া করো, কারণ তোমার ওপর যার নজর পড়েছে তার নজর ভালো না। ভবিষ্যতে যদি তাকে সামলাতে না পারো